জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩ মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথভঙ্গ করেছেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায়ে শেখ হাসিনাকে ৩টি মামলায় ২টি ধারায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ সময় আদালত পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদকে ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকি ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড। শেখ হাসিনা ও কামালকে যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এইচ তামিম জানান, একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমৃত্যু কারাদণ্ডের জায়গায় মৃত্যুদণ্ড চেয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। এদিন ট্রাইব্যুনাল ২-এর শুনানি হয় হাসানুল হক ইনুর রিভিউ আবেদনে জুলাই অভ্যুত্থানকে কথিত বিপ্লব উল্লেখ করা একে চরম অবমাননাকর মন্তব্য করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে ইনুর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এদিনই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ২১তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর। এদিকে চাংখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর আবেদনের শুনানি পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ১। আর রামপুরায় কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় যুবককে গুলি করে ২ জনকে হত্যার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। মামলার অন্যতম অভিযুক্ত জনাব হাসানুল হক ইনু তার চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। সেই রিভিউ অ্যাপ্লিকেশন শুনানির জন্য আইটেম নাম্বার 1 হিসাবে আসে, কিন্তু আসামি পক্ষের কোনো বিজ্ঞ আইনজীবী উপস্থিত না থাকায় শুধুমাত্র প্রসিকিউশন পক্ষে লার্নেড চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন এবং তাদের রিভিউ অ্যাপ্লিকেশন বাতিলের আবেদন জানিয়েছেন এবং বাতিলের আবেদন জানার কারণ হিসাবে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে আমরা রায় পর্যবেক্ষণ করছি। সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এছাড়া সারা দেশে ভবন নির্মাণের শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে দুদক, মানবাধিকার কমিশন, রাজুক এবং মানব পাচার ও চোরাচালান দমনের খসড়াসহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।
অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে, খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারে থাকা আরও অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো বিধিনিষেধ নেই, তবে এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে আগেই পদত্যাগ করা প্রয়োজন, তবে কোন আসন এবং কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই কমিশন সভায় তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের 19 আগস্ট ঢাকা উত্তর সহ দেশের 12টি সিটির মেয়রদের অপসারণ করা হয়। পরে গত 12 ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা জানায়, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। দীর্ঘদিন যাবতই তিনি লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দেশবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, নেতাকর্মীদের এই আয়োজন সফল করার আহ্বানও জানান রিজভী। তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ারে আছেন। তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। একটা দল এমনভাবে অন্যদের সমালোচনা করে যেন তারা নিরপরাধ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত স্মরণ সভায় নেতারা জাতীয় সরকার গঠনের আভাস দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন,
হাসিনার রায় কার্যকরের মাধ্যমে দেশের মানুষ স্বস্তি পাবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতকে কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না। দীর্ঘ 15 বছর আন্দোলনে ছিল, তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজার হয়েছে। আর একটা দল আছে যে যারা আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, একেবারে নিরপরাধ আর কি সব। বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3-এ কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সাথে তিনি যে যে আসন থেকে নির্বাচন করবেন সেখানে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থীর নামও ঘোষণা করবে না, এমনটা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ অধিকার পরিষদের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন। অতীতের কাজের উপর মূল্যায়ন করেই আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের 64 জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিচারিক ক্ষমতাসহ মাঠে থাকবে সেনাবাহিনী। তবে ভোটের মাঠে সেনাবাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম রুখতে পদক্ষেপ নেওয়ারও পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে সাইবার সিকিউরিটি সেল, সমন্বয় করা হবে মনিটরিং সেলের মাধ্যমে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিল 3 বাহিনীর প্রতিনিধি, র্যাব ও আনসারের মহাপরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো বিষয়ে নির্দিষ্টভাবে চ্যালেঞ্জের কথা জানানো হয়নি। তিনি বলেন, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ে সামাল দিতে সময় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ভোটের মালামাল কেন্দ্র পৌঁছানো থেকে ভোট গণনার শেষ সময় পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আচরণবিধি প্রতিপালনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। অপেক্ষা করেছেন সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারা সেটা এনজয় করবেন। সংশ্লিষ্ট বিষয়, দ্যাট ইজ আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ 7 দেশে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সমস্যা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশে নিবন্ধন চালুর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে প্রবাসী ভোটের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় এখনও পর্যন্ত 2 লাখের বেশি মানুষ অ্যাপসটি ডাউনলোড করেছে উল্লেখ করে নিবন্ধনের অগ্রগতি তুলে ধরা হয়। জানানো হয়, নিবন্ধনের সময়সীমা থাকছে 18 ডিসেম্বর পর্যন্তই। ব্যক্তি পর্যায়ে যে সমস্যাগুলো হয় সার্বিকভাবে, তো এটা আমরা তো ওভারঅল ফ্রেম অফ রেফারেন্সটাকে বলি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আমার নামটা কিভাবে লিখছি এই জিনিসটায় যদি
ইংরেজি বাংলার বিষয় আছে, এগুলো তো ব্যক্তি পর্যায়ের, কিন্তু আমরা তো আমাদের ফরম্যাটে যেটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা যেটা সবার জন্য প্রযোজ্য, ইন্ডিভিজুয়ালি তো আর ফরম্যাটটাকে আলাদা করা সম্ভব না। স্ট্রিট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, রোড নাম্বার, এরকম ধরে অনেক জায়গার এগুলো, এভিনিউ নাম্বার, এই ধরনের বিভিন্ন ভোকাবুলারি আমরা ব্যবহার করি। তো এখানে স্ট্যান্ডার্ড এই জায়গাটাতেই মেনলি ডিফিকাল্টিটা এইখানেই আছে। জোট করলেও নিজ দলের প্রতীক ব্যবহার করার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মহমিনুল ইসলাম এ রিট দায়ের করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। রিটে দাবি করা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোটাধিকারীরা তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে পারবে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বাতিল করা হোক। গত ৩ নভেম্বর নতুন বিধান যুক্ত করে আরপিও সংশোধন করে ত্রয়োদশ অধ্যাদেশ জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল, শিহাব এবং সাজু মিয়া। এদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে তাদের লক্ষ্য করে গুলি চালায় লায়ন শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে পরপর 4টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত 8টার পরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে এনএসআই এর কার্যালয়ের গলি দিয়ে 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সাধারণ মানুষ তাদের ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পুলিশ বলছে, ডিউটি শিফটিং চলার সময় এমন ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে পাবনা 4 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে আবু তালেব মণ্ডল সহ অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপি প্রার্থীর দাবি, হামলার সঙ্গে তাদের নেতাকর্মীরা জড়িত নয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতের প্রার্থীর অভিযোগ, চরগড়গড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় পাবনা 4 আসনের জামায়াতের প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আবু তালেব সহ আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। ভাঙচুর করা হয় আবু তালেবের গাড়ি সহ বেশ কয়েকটি মোটরসাইকেল। তবে পাবনা 4 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের দাবি, জামায়াতের নেতাকর্মীরাই ওই এলাকায় গিয়ে প্রথমে গুলি চালায় ও স্থানীয়দের মারধর করে। তখন স্থানীয়রাই তাদের ধাওয়া দেয়। এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই বলেও দাবি করেন তিনি। সংঘর্ষের বিষয়ে তদন্তের পর মূল কারণ বলা যাবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। লক্ষ্মীকুণ্ডা চর আলাদ মোড়ে বিএনপি হাবিব সন্ত্রাসীরা আমাদের প্রতি আক্রমণ করেছে। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের 5-6 জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত 50 জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। মূলত এই প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং 3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে।
আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো। চট্টগ্রামের ফটিকছড়ি রামতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই সহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ির সড়কে দুটি মোটর বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত এসআই সাইফুল ইসলাম মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় কনস্টেবল আল নোমান ও ইয়াসিন নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। ঢাকা ও এর আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল 3.6 মাত্রার। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গেল 21 নভেম্বর শুক্রবার ও পরদিন শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে রাজধানী ও এর আশেপাশে 4টি ভূমিকম্পের ঘটনা ঘটে। প্রথমটির মাত্রা ছিল 5.7, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শুক্রবারের ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে অন্তত 4 শতাধিক মানুষ আহত হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাঘবের কৃষক আব্দুল মোতালিবের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মোতালিব জানায়, দুটি পিকআপ ভ্যানে করে আসা 7 থেকে 8 সদস্যের একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে ঠেকিয়ে জিম্মি করে। এ সময় ডাকাতরা 3টি গরু পিকআপে তোলে। এক পর্যায়ে তাদের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে ডাকাতরা কয়েকজনকে ছুরিকাঘাত করে। এ সময় ডাকাত দল দ্রুত পালাতে গেলে দুটি গরু গাড়ি থেকে পড়ে যায়। এরপর একটি গরু নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রাণী সম্পদ উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ একযোগে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের প্রাণী সম্পদ মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি। মানিক মিয়া এভিনিউ থেকে এটি শুরু করে শেষ হয় শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার হাতে র্যালিতে অংশ নেয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। আমাদের মূল সম্পদটা কিন্তু দেশীয় জাতের মধ্যেই আছে, এবং দেশীয় জাতের যে এত বৈচিত্র্য আছে আমাদের এখানে, শুধু গরুতে না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছুতে, এবং এর সাথে সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা জড়িত। তার মানে এটা শুধু খাদ্য না, এটার সাথে জীবন জীবিকা জড়িত এবং সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। আমরা এর মাধ্যমে কিছু চিহ্নিত করার চেষ্টা করব যে কোথায় ঘাটতিগুলো রয়ে গেছে, কোথায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে, সরকারের নজর দিতে হবে। টেকসই শিল্পায়ন, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর রূপান্তরের যুগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা শুধু যন্ত্রপাতির মানোন্নয়ন করে এমন নয়, তারা দেশের সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সেমিনার হলে 6ষ্ঠ আন্তর্জাতিক যান্ত্রিক প্রকৌশল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ তুলে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর পরিকল্পনা এখন সময়ের দাবি। দুর্যোগ সহনশীল নগর গঠন থেকে যন্ত্রপাতির সুরক্ষা, সব ক্ষেত্রেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। সম্মেলনে উপস্থিত প্রকৌশলীরা জানান,
উদ্ভাবন ও গবেষণায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়লেই শিল্পায়ন আরও গতিশীল হবে। নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থা উদ্ভাবন, দুর্যোগ প্রস্তুতি। এই সম্মেলনটি বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উদ্ভাবন ও বাস্তব প্রকৌশল সমাধানের একটি অসাধারণ মিলনস্থল হিসাবে কাজ করবে। শিল্পের জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ হ্রাস, প্রকৌশল শৃঙ্খলা, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিতকরণ, নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থা উদ্ভাবন, দুর্যোগ প্রস্তুতি ও স্থিতিস্থাপক নকশা উন্নয়ন, এগুলো হচ্ছে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, বাণিজ্যকে ধসিয়ে দিয়ে গেছে, খেলাপি ঋণে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো 4 দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সিরামিক ইন্ডাস্ট্রিতে প্রকট গ্যাস সংকট সহ নানা সমস্যা রয়েছে, তারপরও এই শিল্প এগিয়ে যাচ্ছে, এটি প্রশংসাযোগ্য। এছাড়াও মেলায় বাংলাদেশ সহ 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড অংশ নেয়। এ সময় এক্সপো ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা। এ ধরনের আয়োজন আরও বাড়লে এই খাত সমৃদ্ধ হবে বলেও জানান তিনি। বাংলাদেশের মাতৃস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি ও মাতৃসেবার মান উন্নয়নে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানীর বিএমএ ভবনে বাংলাদেশের প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞগণের পেশাগত সংস্থা অবস্ট্রাকল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশে মাতৃমৃত্যুর হার 70-এর কমে নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদিও বাংলাদেশে মাতৃমৃত্যুর হার যথেষ্ট কমলেও বর্তমানে এই হ্রাসের হার অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এ বিষয়ে সবার উদ্যোগ আরও গতিশীল, মানসম্মত ও ব্যাপক হওয়া প্রয়োজনীয় বলে উল্লেখ করেন আলোচকরা। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সম্মিলিত সদস্যগণ মূল্যবান মতামত তুলে ধরেন। যথাযোগ্য মর্যাদা আর সামরিক শৃঙ্খলার আবহে সম্পন্ন হল শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। যশোরে বিমান বাহিনীর একাডেমির প্যারেড গ্রাউন্ডে ছিল 1.5 ঘণ্টাব্যাপী রঙিন আয়োজন, সুসজ্জিত প্লাটুন আর মার্চ পাস্টে মুখর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। 87তম বাফা ব্যাচ থেকে প্রশিক্ষণ সমাপ্ত করে 40 জন বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার হিসেবে যুক্ত হলেন, যার মধ্যে আছেন 8 জন নারী। নতুনদের মধ্যে 4 জন মেধাবীকে সম্মানসূচক পদক ও 1 জনকে তরবারি তুলে দেন বিমান বাহিনীর প্রধান। এ সময় তিনি বলেন, দেশে 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে বড় দায়িত্ব পালন করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যাক্রোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কিন্তু মাত্রই এই অনুষ্ঠান বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও বিমান বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কারি ও নাশিদ শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার বাংলাদেশের 1 যুগ পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। আন্তর্জাতিক ইসলামী এ মহাসম্মেলনে হাম, নাত, গজলের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসা, মসজিদের শিশু শিক্ষার্থীরা ও ওস্তাদরা অংশগ্রহণ করেন।
কিরাত নাশিদ সম্মেলনে আগামীতে ইসলামী শাসনতন্ত্র ও শরিয়া ভিত্তিক দেশ গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সম্মেলনে মিশর, তানজানিয়া, ইরান, পাকিস্তান থেকে আলেম ওলামায়া কেরাম ও বিদেশি মেহমানরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হংকংয়ের উত্তরাঞ্চলে তাইপো শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২৭০ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের সামনে নিখোঁজদের সন্ধানে ভিড় করছে আত্মীয় স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের ওপরের তলাগুলোতে পৌঁছাতে পারেননি। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নির্মাণ কোম্পানির ৩ নির্বাহীকে গ্রেফতার করা হয়েছে। কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোম সহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় অবহেলার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে তাদেরকে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। দুর্যোগের কারণে বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। রাস্তাঘাট ও সেতু ভেঙে বন্ধ হয়ে আছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, সুমাত্রা দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দেশটি। ইন্দোনেশিয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত থাইল্যান্ড ও মালয়েশিয়াও। থাইল্যান্ডে সৃষ্ট বন্যায় প্রাণহানি হয়েছে অন্তত ৩৩ জনের। যুক্তরাষ্ট্র জুড়ে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের মধ্যেই বুধবার স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ প্যাটেল। এদিকে হামলার ঘটনায় আটক সন্দেহভাজন বন্দুকধারীর নাম পরিচয় প্রকাশ করেছে ওয়াশিংটন পুলিশ। রহমানুল্লাহ লাকওয়ান নামের ওই 29 বছর বয়সী ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্যদিকে হামলার পর ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটন ডিসির বন্দুক হামলার প্রভাব পড়েছে নিউ ইয়র্কেও। শহরটিতে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে অনুষ্ঠিতব্য প্যারেডের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে শহর কর্তৃপক্ষ। Start by saying we had a series of very productive meetings, but I want to start by saying after জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী মতের প্রায় ৯,০০০ কারাবন্দীর সাজা কমানো ও মওকুফের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার জান্তা বাহিনী। তবে এর মধ্যে সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচি আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী মতের ৩,০৮৫ জনের সাজা কমিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আরও ৫,৫৮০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যাদের সাজা কমানো ও মওকুফ করা হয়েছে তাদের মধ্যে কতজন রাজনৈতিক নেতাকর্মী তা নিশ্চিত হওয়া যায়নি। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আর কবে নাগাদ তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে সে বিষয়েও জানা যায়নি। ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর ডিসেম্বরে দেশটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো। চীনের ইউনান প্রদেশে ট্রেনের ধাক্কায় ১১ রেল শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরে লোইয়াং টাউন ট্রেন স্টেশনের রেলপথে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় বাঁকানো রেলপথ প্রবেশ একটি শ্রমিকদের ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই মারা যায় 11 জন। দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের অধিকারী চীনে সম্প্রতি বেশ কয়েকটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4:56 ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল সিনাবাং শহরের 45 কিলোমিটার দূরে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পটি এমন এক সময়ে আঘাত এনেছে যখন আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়ে নাকাল দেশটি। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয়, যার ফলে এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে। এছাড়া আচেও প্রদেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি সমুদ্র সৈকতে হাঙরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিউ সাউথ ওয়েলসের প্রদেশের পুলিশ জানিয়েছে সিডনি থেকে 350 কিলোমিটার উত্তরে ম্যাককোয়ারি বন্দরের কাছে কাইলিস সমুদ্র সৈকতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাঙরের আক্রমণে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে হান্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সমুদ্র সৈকতটি বন্ধ ঘোষণা করে দেয়া হয়। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরাকের খরমুর গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে দেশটিতে লোডশেডিং অনেক বেশি বেড়ে গেছে। রয়টার্স জানিয়েছে কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্রটির স্টোরেজ ফ্যাসিলিটি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জুলাই মাসে বিভিন্ন তেল ক্ষেত্রে ড্রোন হামলার পর এটি বড় ঘটনা। সবশেষ এই হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট করেনি ইরাক। এই ঘটনায় তেল রপ্তানি ও উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। গ্যাস ক্ষেত্রটি আঞ্চলিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ করে। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে উৎসবে মেতেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। প্রতিটি সড়কে বেড়েছে যান চলাচল। বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের স্কিড রোতে সেলিব্রিটি থেকে শহরের নেতা ও স্বেচ্ছাসেবকরা গৃহহীনদের জন্য থ্যাঙ্কসগিভিংয়ের খাবার পরিবেশন করেন। অভিনেতা ইয়ান জিয়ারিং তার সন্তানদের সঙ্গে নিয়ে আয়োজনে অংশ নেন। লস অ্যাঞ্জেলেসের গৃহহীন সমস্যা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে সমাধানের আহ্বান জানানো হয় থ্যাঙ্কসগিভিং ডেতে। থ্যাঙ্কসগিভিং ছুটি শুরু হতে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মার্কিন জনগণ। ক্যালিফোর্নিয়ার রাস্তায় সন্ধ্যার পরই বেড়ে যায় যান চলাচল। মহাসড়কে গাড়ির ব্যাপক যানজটও দেখা দেয়। এবার খেলার প্রসঙ্গ। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশের যুবারা। আগের ম্যাচে যে ফুটবলাররা 45 মিনিটের বেশি সময় খেলেছেন তাদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচে নামার আগে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন অনূর্ধ্ব 17 দলের ফরোয়ার্ড মানিক ও গোলকিপার ইমতিয়াজ। গত 3টা ম্যাচ ভালোভাবে জয়লাভ করেছি। সামনে আগামীকাল আমাদের প্রতিপক্ষ বাহরাইন। বাহরাইন কঠিন প্রতিপক্ষ। কালকের ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং হবে আমার জন্য, সকলের জন্যই। ইনশাল্লাহ কালকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ।
ভালো কিছু করব। বাহরাইনের সাথে ম্যাচ, সেই ম্যাচটা যেন আমার পারফরমেন্স আমি ধরে রাখতে পারি এবং আমার সহপাঠীদেরকে যেন আমি আরও গোল করাতে পারি। পার্থে 2 দিনের শেষ হওয়া অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের উইকেটকে সর্বোচ্চ রেটিং দিয়েছে আইসিসি। পার্থের পিচে প্রথম দিনে 19 উইকেট পড়ে এবং দ্বিতীয় দিনেই ম্যাচের ফলাফল চলে আসে। বোলারদের এমন তাণ্ডবের পরও ট্রাভিস হেড ব্যাটার হিসেবে ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে 83 বলে খেলেন 123 রানের দুর্দান্ত ইনিংস। দায়িত্বে থাকা ম্যাচ রেফারি রঞ্জন মাদুগেলে পিচটিকে তার অফিসিয়াল রিপোর্টে খুব ভালো হিসেবে উল্লেখ করেছেন। 887 বলে শেষ হওয়া এই ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ছোট কোনো টেস্ট এবং 1888 সালের পর বল সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট অ্যাশেজ টেস্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।